পুঁজি নাকি দক্ষতা? দক্ষতা। ব্যবসায়িক আইডিয়া নাকি ব্যবসায়িক অবকাঠামো? আইডিয়া। বিজনেস ইন্টেলিজেন্স নাকি অঢেল পুঁজি? ইন্টেলিজেন্স। সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি দি সিলেটের ব্যবসা বাণিজ্য নিয়ে নিয়মিত আয়োজন বিজনেস ডায়ালগ। বিজনেস ডায়ালগের আমাদের আজকের অতিথি এফবিসিসিআই এর ফরমার ডাইরেক্টর এবং সিলেট চেম্বার অফ কমার্সের ফরমার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব ফালাউদ্দিন আলী আহমেদ। আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রবাসী অধ্যুষিত আমাদের এই সিলেট অঞ্চলে ব্যবসায়ের ক্ষেত্রে সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে আমরা আপনার ইনসাইট এবং আপনার দর্শন, আপনার অভিজ্ঞতার আলোকে কিছু কথা শুনতে চাই। থ্যাংক ইউ। আসলে সিলেট একটা প্রবাসী অধ্যুষিত এলাকা, এখানে অনেক অপরচুনিটি সম্ভাবনাময় আছে। এই কারণে আমাদের সিলেট চেম্বার অফ কমার্স আমি যখন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম তখন আমরা 13টা উপজেলায় আমরা একটা স্বাস্থ্যের বিজ্ঞ টিচারদের দিয়ে আমরা একটা জরিপ করেছিলাম কোন উপজেলায় কোন ধরনের শিল্প, ক্ষুদ্র, মাঝারি এবং বড় শিল্প স্থাপন করা যায়। তার ধারাবাহিকতা আমাদের কাছে বেশ একটা হাই প্রোফাইল আমরা রেডি করেছিলাম শিল্প স্থাপনের জন্য, ক্ষুদ্র, মাঝারি এবং বড় ধরনের। তার এই ধারাবাহিকতা যেমন আমরা আপনাকে একটা উদাহরণ দিতে পারি, জাফলং এই সমস্ত এলাকা সারি নদীর কাছে আমাদের প্রচুর বড় দানার যে বালুগুলো আছে সেই বালু দিয়ে আমরা গ্লাস ফ্যাক্টরি বানাতে পারতাম, সেই সম্ভাবনা ছিল। শ্রীমঙ্গলের এখানে আমাদের যে সাদা বালু ছিল সেই সাদা বালু দিয়ে আমরা সিরামিক জিনিসগুলো বানানোর আমাদের অপরচুনিটি ছিল। আনারস, শ্রীমঙ্গল আমাদের গোলাপগঞ্জে আনারসের বাগান আছে, সেই আনারস বাগান থেকে জুস রেডি করে সেটা একটা ইন্ডাস্ট্রি করা যেত, বিদেশে রপ্তানির যোগ্য ছিল। আমাদের তো হিউজ পাইনঅ্যাপল উৎপাদন হয়, সেটা দিয়ে আমরা বাইরে এক্সপোর্ট করার মতো আমাদের অপরচুনিটি ছিল। কিন্তু সেই এত অপরচুনিটি থাকার পরেও কেন আমরা সাকসেসফুল হতে পারি না, সেটা নিয়ে আমাদের এখন একটু কথা বলার দরকার। আসলে সাকসেসফুলের প্রথম নম্বর শর্ত হচ্ছে একটা ইন্ডাস্ট্রি রান করতে হলে অবশ্যই তার কমিউনিকেশন ডেভেলপমেন্ট থাকতে হবে, নতুবা আপনি 1 টাকার ভাড়া যখনই 5 টাকা হবে আপনার কম্পিটিটার্স সেখানে 1 টাকার ভাড়া 1 টাকা দিয়েই আপনার কম্পিটিশনে ঢুকে আপনাকে ক্রাশ করে দিবে। সিলেটে যে কোনো ইন্ডাস্ট্রি আপনি দেখবেন যে সিলেটে কোনো ধরনের ইন্ডাস্ট্রি সারভাইভ করতে পারে না। একটা ছোটো উদাহরণ দিয়ে, আমি নিজে 80-র দশকে সিলেটে একটা টেক্সটাইল মিল স্থাপন করেছিলাম। সেই টেক্সটাইল মিলে ঢাকা থেকে র মেটেরিয়ালস এনে আমি ডেভেলপ করে আবার ঢাকায় পাঠাইতে আমার যে আনা নেওয়ার যে ভাঙ্গা রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হয়, সেটার কারণে আমার কস্ট অনেক বেড়ে যায়। আমার সেই কস্ট বাড়তির অর্ধেক কস্ট দিয়ে ঢাকার লোক প্রফিট ধরে বিক্রি করে দেয়। সেই কারণে আমার সিলেটের এই প্রোডাক্টটা আমি সারভাইভ করতে পারি নাই। শেষে 2000 সালের দিকে আমি বাধ্য হয়েছি এটা লে অফ করতে। এক্ষেত্রে ট্যুরিজম উন্নয়নের ক্ষেত্রে অথবা ট্যুরিজম ভ্যালু ক্রিয়েট করার জন্য যেটাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত করা যায়, এক্ষেত্রে আপনাদের ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতিনিধি হিসেবে আপনাদের কি কোনো কর্মসূচি বা কোনো কর্মকাণ্ড? আমরা সরকারকে বারবার বলেছি, যদি আমি টুরিস্ট আকর্ষণ করতে চাই যদি বাংলাদেশের প্রতি, স্পেশালি সিলেট ইজ এ ভেরি হারমোনি একটা জোন, সেখানে টুরিস্টরা খুবই পাগল হবে যদি আমার সরকার থেকে আমাদের এখানে নিরাপত্তা নিশ্চিত করতে পারে। পর্যটনের কোয়ালিটি ডেভেলপমেন্ট হচ্ছে কিনা ফালাউদ্দিন আহমেদকে আমাদের কাছে জানতে চাই। আজকে মনে করেন সাদা পাথরে আমি ব্যবসা প্রতিষ্ঠান করতে হইলে সাদা পাথরে কি কোনো ব্যাংক আছে? আমার প্রথম নম্বর ব্যবসায়ীদের সেফটি দেখতে হবে, আর আমাকে একটা নীতিমালার মধ্যে সরকার দিতে হবে যে আমাকেও একটা প্রফিটের পথ করে দিতে হবে, এবং কত প্রফিট করব সেটাও কিন্তু গভর্নমেন্টের সাথে আমাদের একটা বাইন্ডিং থাকতে হবে। সেই বাইন্ডিং যদি গভর্নমেন্ট আমাকে না করে দেয়, যার ইচ্ছা স্বাধীন কাজ করবে। ইচ্ছা স্বাধীন কাজ করলে টুরিস্টরা হুচট খাবে। 1 টাকার জায়গায় যখন সে বেশি, আমি কাস্টমার দেখবো যখন 5 টাকা বলে ফেলবো, তখন আমি কেন 5 টাকা বলবো? আমাকে আইনের আওতায় আনা উচিত। সেটা যাতে না হয় এই সমস্ত জিনিস তদারকি করা উচিত। আপনি যদি আমার টুরিস্টরা পানি দেখে আবেগ আপ্লুত হয়ে পানিতে ঝাঁপ দেয়, সেই ঝাঁপ দেওয়ার সময় আমার
রেস্কিউ করার মানে মতো টিম থাকতে হবে। জি জি, নিরাপত্তার সঠিক ব্যবস্থাটা আছে কিনা এইগুলো করতে হবে। এইগুলো ওই যে যদি আপনি পর্যটন নীতিমালা করেন তো অবশ্যই সেই এলাকায় আমার রেস্কিউ টিম থাকতো, অনেক কিছু থাকতো। তাই নীতিমালা না হলে পর্যটন শিল্পে এখনই আগায়া যাবে না, এগিয়ে যাবে না। এখানে অনেক কিছু কাজ করতে হবে। স্টার্টআপ নিয়ে সিলেটে কি কোনো সম্ভাবনার কোনো ক্ষেত্র আছে? সিলেটে এগুলো কিন্তু অনেকগুলো ছোট ছোট স্টার্টআপ যেগুলো আছে, যেগুলো সিলেট চেম্বার অফ কমার্স এদেরকে পথ দেখিয়েছিল এবং তারা শুরু করেছিল। কিন্তু মুশকিল হলো যেমন কি এইগুলো স্টার্টআপ মানে কন্টিনিউ করার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি হুচটকায় আমাদের স্টার্টআপ যারা করতেছে নতুন নবীন যারা আছে, তারা যখন ফাইন্যান্সে যায় তখন ব্যাংকগুলো তাদেরকে কিন্তু প্রপারলি সাপোর্ট দিতে পারতেছে না। আর স্পেশালি আমি দেখলাম যে সিলেটে ব্যাংকগুলোর উপরে যে সেন্ট্রাল ব্যাংক থেকে একটা ইম্পোজ করে এমনভাবে রাখে যে সে মন খোলা কোনো কাজ করতে পারে না, সব কিছু হেড অফিসের নির্দেশের মাধ্যমে কাজ করতে হয়। সিলেটে কিন্তু একটা লিমিট দিতে হবে ম্যানেজারদেরকে, যে না তুমি 5 কোটি টাকা পর্যন্ত তুমি ফ্রি তোমার মতো সিদ্ধান্ত নিয়ে তুমি কাজ করতে হবে। প্রায় আজকাল দেখলাম যে ব্যাংকগুলো হেড অফিস নির্ভর ব্যাংকগুলো হয়ে গেছে, এতে গিয়া তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আর ঢাকা থেকে বসে অনেক সময় ফিল করতে পারে না যে সিলেটে অত বড় ব্যবসার একটা ইয়ে আছে। কিন্তু এই যে তাদের বাজার, সিলেটের বাজার সম্পর্কে কোনো গবেষণা নাই, কিছু নাই। যে আপনার এই কথার প্রাসঙ্গিকতায় একটি বিষয় আমার কাছে মনে হচ্ছে যে সিলেটে বিজনেস অ্যানালিটিক্স এবং মার্কেট রিসার্চ এবং অ্যানালাইসিস বা বিজনেস ইন্টেলিজেন্স, এই জিনিসটি, এই টার্মগুলোর কি ব্যবহার খুব কম মনে হচ্ছে আপনার কাছে? আমরা অবশ্যই এই ক্ষেত্রে প্রায় সময় ব্যাংকারদের বলে থাকি, আপনাদের তো রিসোর্স আছে, আপনাদের একটা ফান্ড আছে, আপনারা সেই ফান্ডের মধ্যে বিভিন্ন প্রজেক্টের উপর আপনারা একটা ফাইল রেডি করে আমাদের এই উদ্যোক্তাদেরকে, নতুন স্টার্টআপ যারা করতেছে তাদেরকে আপনারা এই ফাইল ধরিয়ে দেন, দিয়ে করে এটার উপর আপনি কাজ করেন, এটার উপর এই ধরনের আমাদের গবেষণা আছে, এতজন ক্লায়েন্ট আছে, আপনি কখনো বিফল হবেন না। তো আমরা ব্যাংকগুলোকে বলেছিলাম, কিন্তু ব্যাংকগুলো সিলেটে এখন পর্যন্ত আমার জানা মতো কোনো ব্যাংক এইরকম কোনো ফাইল রেডি করতে পারে নাই। যে কোনো বিজনেস শুরুর ক্ষেত্রে ওয়ান অফ দ্য প্রিন্সিপালস হচ্ছে গিয়ে সোট অ্যানালাইসিস। সেক্ষেত্রে এই সচেতনতা বৃদ্ধি করা কিন্তু জরুরি। এক্ষেত্রে আপনার বক্তব্য কি? হ্যাঁ, অবশ্যই সেটা জরুরি, ঠিক আছে। যে সেই ক্ষেত্রে আমরা যে এই যে সমস্ত জিনিস আপনি বলতেছেন, আমার আরেকটা তিক্ত অভিজ্ঞতা আপনাকে আমি শেয়ার করি। একটা সিলেটে একটা 5 স্টার মানের একটা হোটেল হচ্ছে, প্রায় 700 crores মতো একটা ইনভেস্টমেন্ট। সেখানে কিন্তু আমাদের বিদেশি ইনভেস্টাররাও ছিল সেখানে দেখা গেছে যে একটা হোটেলে মানে বিল্ডিং করার জন্য তার বিভিন্ন ডিজাইন অ্যাপ্রুভেল করতে হয় রাজুক থেকে। সে যদি সিটি কর্পোরেশনের বাইরে হয় তো একটা আইন আছে, তুমি ঢাকা রাজুক থেকে তুমি এটা অ্যাপ্রুভেল করে আনতে হবে। আনার পরে এখানে ডিসি মহোদয় উনি এটাকে করতে হবে, অ্যাপ্রুভ করে দিতে হবে। সেই অ্যাপ্রুভেল আজকে 8 বছর হয়ে গেছে, সেই অ্যাপ্রুভেলটা আর হয় না। আমাদের যে ওই যে আপনি প্রায় বলে থাকেন যে ইনভেস্টাররা কেন আসে না, করে না, আমাদের স্টার্টআপরা কেন রান করতে পারতেছে না, এই সমস্ত কারণে আমি দেখেন অনেক ধরে বেঁধে এই যে বিদেশি ইনভেস্টরকে এখানে ইনভেস্ট করাইছি, আজকে 8 বছর হয়েছে, আমি একটা সিম্পল একটা পারমিশন পাইতে আমার সমস্যা হচ্ছে। তাহলে এই যে ফরেন ইনভেস্টাররা কীভাবে আসবে? আপনি এই সমস্ত ক্ষেত্রে ওয়ান স্টপ সার্ভিস চালু করতে হবে। ডিসি সাহেব যদি খুব বেশি ব্যস্ত থাকেন, ওনার কাছে এটা দেওয়ার দরকার কি? এটা তো গণপূর্তের ইঞ্জিনিয়ারই দেওয়া এনাফ, সিটি কর্পোরেশনের মেয়র সাহেব দেওয়া এইটা এনাফ। আমাদের সিলেটে বর্তমানে দেখা যাচ্ছে অনেক তরুণ উদ্যোক্তা এবং ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের ব্যবসা করার চেষ্টা করছেন বিভিন্নভাবে। তাদের জন্য আপনার লাইফ স্টোরি থেকে কোনো বার্তা যদি দিতে চান, যেটা ওনাদের জন্য পথের পাথেয় হতে পারে। বিজনেসের একটা মূল মন্ত্র হচ্ছে যে তোমার সততা থাকতে হবে এবং তোমার রেসপন্সিবিলিটি থাকতে হবে। ব্যবসার মধ্যে সততা এবং রেসপন্সিবিলিটির কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যদি থাকে, সেই প্রতিষ্ঠানের পিছনের দিকে আর ফিরিয়ে তাকাতে হয় না। আমি প্রথমেই বলবো, আপনারা ধৈর্যহারা হবেন না এবং কন্টিনিউশন করে যাবেন, এবং কখনো যদি বিফল হন, এটা আপনি কী কারণে আপনি বিফল হলেন এটা জানবেন, জেনে সেই তিক্ত অভিজ্ঞতা থেকে সফলতার চিন্তা করবেন। এই ল্যাপটেসগুলোকে কাভার করে আপনি
আগায় যাওয়ার চিন্তা করবেন। কখনো মনে করবেন না যে আপনার দ্বারা হবে না। আপনি চিন্তা করতে হবে এক্স ওয়াই জেড যদি করতে পারে, এক্স ওয়াই জেডের মতো আমিও আরও অভিজ্ঞতা আছে, আমারও লেখাপড়া আছে, সে করতে পারলে আমিও করতে পারবো। এই দৃঢ়তা তার মধ্যে থাকতে হবে, তবেই দেখবেন সে আগায় যাইতেছে। প্রবাসে যারা অবস্থান করছেন, বিশেষ করে ইউকেতে ব্যবসায়ীরা, সিলেটি ব্যবসায়ীরা বা বাংলাদেশি তথা বাংলাদেশি ব্যবসায়ীদের বেশ বড় কয়েকটি সংগঠন আছে। তার মধ্যে হচ্ছে ইউকেবিসিসিআই এবং বিবিসিসিআই। তাদের সিলেটের অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসায়িক উন্নয়ন, শিল্পায়নের ক্ষেত্রে আপনি সংক্ষেপে যদি কোনো বার্তা দিতে চান। হ্যাঁ, আমরা এখন বিদেশি ইনভেস্টরকে প্রায় রিকোয়েস্ট করে থাকি। একসময় আমাদের দেশে পুঁজির অভাব ছিল, আমরা তাদের কাছে ক্যাপিটাল নিয়ে আসার আমন্ত্রণ জানাইতাম। ইদানিং কিন্তু আমরা প্রত্যেকটা ফরেন ইনভেস্টরকে বলি, আপনি পুঁজি আনবেন না এক টাকাও, আপনার এক্সপিরিয়েন্স এবং টেকনোলজি আপনি নিয়ে আসেন, আমরা পুঁজি দিব, আমরা আপনার সাথে থাকব, আপনার জয়েন্ট ভেঞ্চারে করবেন। এতে গিয়া উইন উইন সিচুয়েশন থাকলো। বিদেশিরাও কখনো ফিল করতে হবে না আমার টাকা মারা যাচ্ছে, বড় জোর তার টাকা মায়ের গেলে তার এক্সপিরিয়েন্স এবং টেকনোলজি মাইট যাবে। চমৎকার বার্তা। এটা আমরা এখন তাদেরকে আহ্বান জানাই, আপনারা আমাদের এক্সপিরিয়েন্স এবং টেকনোলজি নিয়ে আসেন, আমাদের টাকা নিয়ে আসেন না। সুপ্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের আজকের আলোচনা ছিল সিলেটের ব্যবসা বাণিজ্য নিয়ে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।